শিশু এমআর বা হামের টিকা পেয়ে থাকলেও হাম বা রুবেলা রোগে আক্রান্ত হয়ে থাকলেও ওই বয়সের সকল শিশুকে ক্যাম্পেইনিং এ এমআর টিকা দিতে হবে। এটাও গুরুত্বপূর্ণ এবং এটাও সিভিল সার্জন স্যার খুব গুরুত্বের সাথে বলে থাকে যে যদি হাম বা রুবেলা আক্রান্ত হয়, আক্রান্ত আগে হয়েছে কিন্তু এখন সুস্থ, তাহলে আমরা বাচ্চাকে আমরা টিকা দিব। কিন্তু এখন হাম বা রুবেলা আক্রান্ত, তাহলে আমরা টিকা দিব না। অর্থাৎ আগে হামে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে এই অবস্থা আমরা দিতে পারবো, কিন্তু যদি এখন আক্রান্ত থাকে এবং অসুস্থ অবস্থায় থাকে তাহলে আমরা টিকা দিব না। আরেকটা তথ্য আপনাদের জানা উচিত, সেটি হচ্ছে যে যদি কেউ আপনার ক্যাম্পেইনিং এ টিকা পেয়ে থাকে, সে তো আপনারা জানেন যে রেগুলার ইপিআই তে যদি টিকা পেয়ে থাকে সে তো ক্যাম্পেইনিং এও পাবে, কিন্তু দুইটার মধ্যে ব্যবধান, সময়ের ব্যবধান থাকতে হবে কমপক্ষে 28 দিন। অর্থাৎ কেউ যদি ক্যাম্পেইনিং এ 9 মাস বছর 9 মাসে কোনো একটা এমআর টিকা পেয়ে থাকে, তার 28 দিন অতিবাহিত হওয়ার পর সে এই ক্যাম্পেইনিং এ টিকা পাবে। এই অর্থাৎ দুইটা টিকার মধ্যবর্তী সময় মিনিমাম 28 দিন হতে হবে। এটি আপনাদের একটু গুরুত্ব সহকারে জনগণদের জানাতে হবে। সাধারণ নির্দেশনার মধ্যে আপনারা জানেন যে এটি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমি দ্রুত পড়ে যাব। দেশব্যাপী মোট 11 কর্মদিবস উপজেলা, পৌরসভা এবং 14 কর্মদিবস সিটি কর্পোরেশনের ক্যাম্পেইনিং এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়ার সময়সূচি প্রধান শিক্ষকের সাথে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করতে হবে। কমিউনিটিতে সকল শিশুদের নিয়মিত টিকাদান কেন্দ্র, স্থায়ী টিকাদান কেন্দ্র ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রের মাধ্যমে টিকা প্রদান করতে হবে। হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026 সেশন চলাকালে নিয়মিত ইপিআই টিকাদান কিন্তু অব্যাহত থাকবে। টিকাদানকারী বিকাল 5টা পর্যন্ত টিকাদান কেন্দ্রে অবশ্যই অবস্থান করবে। তবে টিকাদানকারীকে শেষ টিকা দেওয়ার পর কমপক্ষে আধা ঘন্টা টিকা কেন্দ্রে আবশ্যিকভাবে অবস্থান করতে হবে। অর্থাৎ কোন টিকাদান কর্মী যদি 5টার সময় টিকা দিয়ে থাকে, তাহলে শেষ টিকাও যদি দিয়ে থাকে তাহলে তার আরো আধা ঘন্টা টিকাদান কেন্দ্রে আবশ্যিকভাবে অবস্থান করতে হবে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026 সেশন শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রাপ্ত বা প্রদেয় সকল এমআর টিকা ক্যাম্পেইন টিকা হিসেবে গণ্য করতে হবে এবং প্রাপ্যতা অনুযায়ী শিশুকে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় এমআর টিকা প্রদান করতে হবে। প্রশিক্ষণের পর্যায়ে আপনারা জানেন যে প্রথমত ইপিআই কেন্দ্র থেকে আমাদের যারা আমরা ঢাকা থেকে ট্রেনিং করেছি, বিভাগীয় পর্যায়ে হয়েছে, জেলা পর্যায়ে হয়েছে, সেখানে উপজেলা পর্যায়ে হয়েছে, পর্যায়ক্রমিকভাবে। কমিউনিটিতে টিকাদান কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা টিকাদান টিমে একজন বা দুইজন দক্ষ টিকাদান কর্মী থাকবেন এবং 2 থেকে 3 জন স্বেচ্ছাসেবী থাকবেন। প্রত্যেকটা টিমে মাঠ কর্মী এবং স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে কমপক্ষে 3 থেকে 5 জন সদস্য কাজ করবেন। স্বাস্থ্য সহকারী বা পৌর ভ্যাকসিনেটর এবং প্রথম সারির তদারককারীগণ স্ব দায়িত্বপ্রাপ্ত এলাকায় টিকাদান কেন্দ্র সুষ্ঠুভাবে সংগঠন এবং পরিচালনার জন্য সার্বিকভাবে দায়িত্ব পালন করবে। শিক্ষা প্রতিষ্ঠানের সেশন সংগঠন এবং পরিচালনার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান অথবা অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকাদানের জন্য একমুখী যাতায়াত ব্যবস্থা রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করে একটি কক্ষে বা নিরাপদ জায়গায় সরঞ্জামাদি সাজিয়ে অল্প সময় সুশৃঙ্খলভাবে টিকা দেওয়া সম্ভব। একটি ক্লাসরুমে শিশুদের জন্য আলাদা আলাদা ভাবে টিকা দিতে হবে। কখনো সব শ্রেণীর শিশুদেরকে একসাথে টিকা দেওয়া যাবে না। শিক্ষকগণকে অনুরোধ করতে হবে টিকা দেওয়ার সময় শিশুদের লাইন ধরে একজন একজন করে টিকাদান কক্ষে প্রবেশ এবং নির্গমন এবং শিশুদের সাথে টিকাদানের সহায়তা করতে হবে। টিকাদানের দিন ছাত্রছাত্রীদের দীর্ঘক্ষণ রোদে দাঁড় করিয়ে রাখা যাবে না এবং সেশনের দিন সকল ছাত্রছাত্রীদের সকালে নাস্তা করে আসতে বলতে হবে। শিশুকে টিকা দেওয়ার পর কমপক্ষে আধা ঘন্টা শিক্ষা প্রতিষ্ঠানে অপেক্ষা করতে হবে, কারণ টিকাদানের পর কোনো প্রতিক্রিয়া হতে পারে। তো যখন একটি বাচ্চা টিকা দেওয়ার পর আধা ঘন্টা শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করবে, তখন যদি তার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়ও, তখন আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়াটা আমাদের জন্য সহজ হবে। হামরুবেলা টিকার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনার মধ্যে সংমিশ্রিত যে ভ্যাকসিন সেটি সব সময় ইফেক্টিভ ভাবে আমরা যদি এর কার্যকারিতা পেতে চাই, তাহলে তাদেরকে 0.2 থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে, আলো থেকে দূরে রাখতে হবে, সংমিশ্রণ করার 6 ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে অথবা সেশন শেষে ফেলে দিতে হবে। অর্থাৎ এর মধ্যে যেটি আগে প্রযোজ্য হয় সেটি করতে হবে। ডাইলুয়েন্ট ব্যবহারের ক্ষেত্রে +2 থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টোর করতে হবে। ডাইলুয়েন্ট কখনোই জমিয়ে রাখা যাবে না। ভ্যাকসিন ভায়াল মনিটর এটি আমরা করে থাকি। আমাদের ওই ভ্যাকসিন ভায়ালের মুখের কিছু চিহ্ন দেখে আমরা বুঝতে পারি যে সেটি কার্যকর আছে নাকি সেটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। টিকার পরবর্তী যে বিরূপ ঘটনা ঘটতে পারে, কি কি হতে পারে? এমআর টিকা অত্যন্ত নিরাপদ। কখনোই এমন গত 10 বছরে ঘটনা ঘটে নাই যে এমআর টিকা দিয়ে কোনো মারাত্মক কোনো অসুস্থতার ঘটনা পাওয়া গিয়েছে। তবে কিছু প্রতিক্রিয়া, যেমন টিকা দেওয়ার স্থানে সামান্য ব্যথা, চামড়া একটু লাল হয়ে যাওয়া, অল্প জ্বর দেখা দিতে পারে, যেগুলো এমনিতেই ভালো হয়ে যায়।
খুব অল্প সংখ্যক ক্ষেত্রে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি হতে পারে, যেমন ক্যাম্পেইন চলাকালীন সময়ে সংক্ষিপ্ত সময় বিপুল সংখ্যক শিশুকে যখন টিকা দেওয়া হয়, যার ফলে ইএফআই হার ঠিক থাকলেও এইএফআই সংখ্যা বেশি বলে প্রমাণ হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার 1000 বাচ্চার মধ্যে হয়তো একটা বাচ্চার একটু সমস্যা হলেও হতে পারে, তো সেটা তো পার্সেন্টেজ অনুযায়ী অনেক কম। কিন্তু আমরা তো একসাথে টিকা দিচ্ছি, এই ক্যাম্পেইনিং আমাদের নড়াইলে প্রায় ৭৭,৮০০ বাচ্চাকে আমরা একসাথে টিকা দিচ্ছি। তাহলে 1000 একজন হলেও কিন্তু আপনার কি হবে, যে আপনার ৭৭ বা ৭৮,০৭৮ জন। তো এটাই বলছেন পার্সেন্টেজ খুব কম হলেও আসলে ক্যাম্পেইনিং সময়ের ক্ষেত্রে দেখা যায় যে এরকম ঘটনা ঘটার হার বেড়ে যায়, যেহেতু আমরা একসাথে অনেক বাচ্চাকে টিকা দিচ্ছি আর কি। তো এইটা তাৎক্ষণিক একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, কিন্তু আপনাদের সহযোগিতায় আশা করি এরকম বিভ্রান্তি তৈরি হবে না। একসাথে এত বেশি টিকা দেওয়া হচ্ছে বলে প্রোগ্রামের ত্রুটির কারণে এইএফআই হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে কারণে কর্মীর সজাগ থাকতে হবে এবং নিরাপদ টিকা প্রদানের সকল নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। কোন শিশুকে টিকা দেওয়ার পর সমস্যা দেখা দিলে বা অভিভাবকগণ তৎকালীন সময়ে যেটি করবেন সেটি হচ্ছে যে ছোট শিশুদের চেয়ে সাধারণত যারা অপেক্ষাকৃত বেশি বয়সের শিশুরাই ভয়ে অজ্ঞান হয়ে যেতে পারে। আপনারা সকলে, এটা একটা মাস হিস্টেরিয়ার মতো। একটা বাচ্চাকে ক্লাসরুমে যদি 50 জন থাকে এবং একটা বাচ্চাকে টিকা দেওয়ার পর সে যদি বলে পেটে ব্যথা, তাহলে পাশের বাচ্চাও মনে করে যে তারও মনে হয় পেটে একটু ব্যথা শুরু হয়ে গেছে। তো এরকম বাচ্চারা ভয় পেতে পারে একসাথে অনেক টিকা দেওয়ার ক্ষেত্রে। এ সময় কারো শরীর পুরো বা শুধুমাত্র হাত পায়ে খিঁচুনি হতে পারে। এই অবস্থায় অভিভাবকগণ এবং শিশুদের আশ্বস্ত করতে হবে এবং সাহস যোগাতে হবে। অজ্ঞান অবস্থায় সাধারণত শিশুর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসে। এই অবস্থায় শিশুকে সামান্য সমান জায়গায় ঠিক করে শোয়ায় রাখতে হবে এবং পায়ের নিচে বালিশ বা কিছু একটা দিয়ে উঁচু রাখতে হবে, পাটা একটু এলিভেটেড রাখতে হবে। শিশুর চারপাশে ভিড় না বাড়িয়ে স্বাভাবিকভাবে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে এবং চোখ মুখে সামান্য পানি ছিটা দিলেও কয়েক মিনিটের মধ্যে দেখা যায় তার জ্ঞান ফিরে আসবে। এবার টিকা বিরল ক্ষেত্রে অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হতে পারে, এটা বিরল বলেই দিচ্ছে, যা টিকা প্রদানের 2 ঘন্টার মধ্যে ঘটতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে টিকা দেওয়ার 5 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যেই ঘটে থাকে। যে জন্য আমরা বলেছিলাম যে আধা ঘন্টা টিকা দেওয়ার পর বাচ্চাকে আবশ্যিকভাবে সে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করবে। অজ্ঞান হয়ে যাওয়া বা মাথা ঘুরে পড়ে যাওয়া মানেই কিন্তু অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন নয়। অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হলে সাধারণত প্রথম অবস্থায় সারা শরীরে লাল চাকা দেখা যায়, চুলকায় এবং শ্বাস নিতে কষ্ট হয়, তবে রোগী পুরোপুরি অজ্ঞান হয় না। মারাত্মক অবস্থার শেষ পর্যায়ে রোগীর মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং ক্ষেত্র বিশেষে অজ্ঞান হয়ে যেতে পারে। এক্ষেত্রে রোগীকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে, সংশ্লিষ্ট হাসপাতাল এবং তদারককারীকে জানাতে হবে। একজন তদারককারী কর্মী স্বেচ্ছাসেবক রোগীর সাথে যেতে হবে এবং আপনাদের আমাদের কন্ট্রোল রুম থাকবে। আপনারা দায়িত্বপ্রাপ্ত যেসব কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন সেসব যোগাযোগের মাধ্যম আপনাদের সামনে আমরা দিয়ে দিব। তদারকির ক্ষেত্রে ক্যাম্পেইনিং এর তদারকি গুরুত্ব তো অপরিসীম। এই ক্যাম্পেইনিং সাফল্য অর্জন করতে বিভিন্ন পর্যায়ে তদারকি নিশ্চিত করতে হবে। এই সময় যারা স্বাস্থ্য পরিদর্শক আছেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর, পরিবার কল্যাণ ভিজিটর এবং স্যাকমো সহ ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা কেন্দ্র তদারকের দায়িত্বে থাকবেন। আর শহর এলাকায় যারা ভ্যাকসিনেটর সুপারভাইজার, এনজিও সুপারভাইজার বা অন্যান্য তদারকিগণ নিজ নিজ এলাকায় তদারকিতে নিয়োজিত থাকবেন। এবং উপজেলা পর্যায়ে ওয়ার্ডে একজন করে প্রথম সারির তদারকিগণ যারা তদারকি করবেন, পৌরসভায় আছে 4 জন এবং প্রথম শ্রেণীর তদারকিগণ তদারকি করবেন। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এরকম তদারকি অব্যাহত থাকবে। এটা আপনাদের জন্য আরো বেশি প্রযোজ্য গণমাধ্যমের সম্পৃক্ততা এবং সাংবাদিকদের জন্য যে প্রেস ব্রিফিং, সেটি হচ্ছে জাতীয়, বিভাগ, জেলা এবং সিটি কর্পোরেশন পর্যায়ে প্রেস ব্রিফিং এর আয়োজন করতে হবে, যেমনটি আমরা আজকে করলাম। এই সভায় সাংবাদিকদের জন্য তৈরিকৃত তথ্যপত্র বিতরণ সহ তাদের নিজ নিজ সংবাদপত্র, সামাজিক যোগাযোগের মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় এমআর টিকাদান ক্যাম্পেইনিং সম্পর্কিত তথ্য এবং গুরুত্ব প্রচারের জন্য অনুরোধ করতে হবে। কোথাও কোনো টিকা সম্পর্কিত কোনো গুজব, অপপ্রচার বা ভ্রান্ত তথ্য পরিলক্ষিত হলে তা নিরসনে দ্রুত এবং বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে টিকাদান কার্যক্রমকে সহযোগিতা করার জন্য গণমাধ্যম কর্মীদের সম্পৃক্ত করতে হবে। যে কোনো জাতীয় ক্যাম্পেইনিং এ টেলিভিশন, রেডিও, কমিউনিটি রেডিওর মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হামরুবেলা টিকাদান ক্যাম্পেইনিং এও একইভাবে বাংলাদেশ টেলিভিশন, প্রাইভেট টিভি চ্যানেল, বেতার এবং কমিউনিটি রেডিও সহযোগী হিসেবে ক্যাম্পেইনিং এ কাজ করবে। টিভি অ্যাড প্রচারের পাশাপাশি টিভি চ্যানেলগুলো টিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রচারের জন্য এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে টকশো আয়োজন করবে, যেখানে দেশের খ্যাতনামা চিকিৎসকরা কথা বলবেন। পাশাপাশি জনপ্রিয় দৈনিক পত্রিকাগুলো এই ক্যাম্পেইনিং এর তথ্য বা বার্তা সমূহ প্রচার করবে। আমাদের বার্তা কি? আমাদের বার্তা হচ্ছে হামরুবেলা খুব মারাত্মক সংক্রামক রোগ। এই রোগ প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে টিকা দেওয়া। টিকা আমরা কাদেরকে দিব? 6 মাস বয়স থেকে শুরু করে 5 বছরের কম বয়সী সকল শিশুকে। আমরা